2024 সালের আগস্ট মাস শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সে অনুষ্ঠিত অলিম্পিক নিয়ে মেতেছিলেন বলে মনে করা হলেও তিনি আসলে ফ্রান্সে বসে বাংলাদেশের সর্বনাশ করছিলেন। 8ই আগস্ট ক্ষমতা দখল করার পর থেকে বিগত 18 মাস বাংলাদেশ কেবল তার সর্বনাশ প্রত্যক্ষ করেছে এবং এই সর্বনাশের বোঝা বাংলাদেশকে টানতে হবে আরো কম করে হলেও 50টি বছর। ইউনূস সরকারের 1.5 বছরের কার্যকাল যদি পর্যালোচনা করেন তাহলে এক ভয়ানক চিত্র আপনি পাবেন। যে ব্যক্তি মাইক্রো ক্রেডিটের জনক হিসাবে বিশ্বব্যাপী পরিচিত, তিনি একটি পূর্ণাঙ্গ দেশের অর্থনীতিকে মাইক্রো স্কেলে নামিয়ে এনেছেন। শেখ হাসিনা যেখানে এই ইকোনমিকে ম্যাক্রো করেছিলেন, বৃহৎ করেছিলেন, অথচ বাংলাদেশ ছিল উন্নতির পথে এগিয়ে চলা একটি উঠতি অর্থনীতির দেশ। মধ্যম আয়ের দেশের মর্যাদা পেতে আর সময় খুব বেশি অপেক্ষা করতে হতো না বাংলাদেশকে, কিন্তু ইউনূসের হাতে পড়ে সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। অর্থনীতির প্রসঙ্গ দিয়ে যেহেতু শুরু করেছিলাম সেটাই বলি। যে দেশ গত এক দশকে গড়ে 6% উপরে জিডিপি প্রবৃদ্ধি বজায় রেখেছিল, ইউনূসের হাতে সেটা 3% নেমে এসেছে। 1.5 বছরে 3.5 লাখ কোটি টাকার সরকারি ঋণ বাড়িয়ে তিনি বিদায় নিচ্ছেন, অথচ এই ঋণ কোথায় কিভাবে ব্যয় হয়েছে তার কোনো হিসাব নেই। রাজস্ব আদায়ে গত 6 মাসে প্রায় 1.5 লাখ কোটি টাকার ঘাটতি হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণে কমেছে। একসময় $48 বিলিয়ন কাছাকাছি যে রিজার্ভ ছিল তা এখন হ্রাস পেতে পেতে কোথায় নেমেছে আপনারা জানেন। অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে $23 বিলিয়ন পাচারের অভিযোগ তুলছেন, কিন্তু এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এই ইউনূস মহাজন বা তার সরকার। শুধু অর্থনীতি নয়, সামাজিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে দেশের। সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে, ধর্মীয় সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এমনকি তাদের অনেককে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এটা শুধু মানবিক বিপর্যয় নয়, দেশের জনবৈচিত্র্য এবং সামাজিক সংহতিরও ক্ষতি। শিক্ষাক্ষেত্রে বিপর্যয় নেমেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা, শিক্ষকদের উপর হামলা, শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাওয়া। আর যে দেশের তরুণরা একসময় বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে উচ্চশিক্ষা নিয়ে আসতো, ইউনূস কি বলেছেন যে বাংলাদেশিরা জালিয়াতিতে চ্যাম্পিয়ন। তার এই মন্তব্যের কারণে এখন তাদের সনদপত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। গার্মেন্টস সেক্টরের কথা বলি। গার্মেন্টস সেক্টরের বিপর্যয়ের চিত্র আরো ভয়াবহ। গত 18 মাসে 2 শতাধিক গার্মেন্টস এবং টেক্সটাইল কারখানা বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়েছে 2 লাখ শ্রমিক। বায়াররা ক্রেতারা তাদের অফিস ভারতে নিয়ে গেছে। অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে। আর এই অবস্থায় আমেরিকার সাথে চুক্তি করে বাধ্য করা হলো যে আমেরিকান তুলা ব্যবহার করতে, যার ফলে উৎপাদন খরচ আরো বাড়বে। রাজনৈতিকভাবে দেশে একটি বিভক্তিমূলক পরিবেশ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক শুধু নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বাদই দেওয়া হয়েছে। জাতীয় নেতাদের ভাস্কর্য ভাঙচুর ভেঙে ফেলা হয়েছে, এমনকি জাতির পিতার নাম মুছে দেওয়া হয়েছে প্রায়। এসব কিছু সমাজে এক ধরনের অস্থিরতা, বিভাজন তৈরি করেছে, যার প্রভাব দীর্ঘস্থায়ী। কূটনৈতিক ক্ষেত্র বলি। কূটনৈতিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের হাত ধরে। ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের চুক্তি করেছে, চীনের সাথে সম্পর্ক নিয়ে একটা ধোঁয়াশা। এর ফলে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে। ইউনূস সরকারের সবচেয়ে বড় অপরাধ হলো দীর্ঘমেয়াদী চুক্তি করা। একটি অন্তর্বর্তীকালীন সরকার যার কাজ ছিল বিচার, সংস্কার, নির্বাচন, সেই সরকার 20, 30 এমনকি 33 বছর পর্যন্ত চুক্তি করে গেছে। এসব চুক্তির খেসারত দিতে হবে ভবিষ্যতের সরকারগুলোকে। আরেকটি বড় সমস্যা হলো জঙ্গিবাদের উত্থান। গত 1.5 বছরে জঙ্গি সংগঠনগুলো নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, কারণ সকল জঙ্গি মুক্ত। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি হয়েছে একটি উঠতি জঙ্গিবাদী দেশ হিসাবে। নিরাপত্তার ক্ষেত্রে ব্যাপক অবনতি হয়েছে। খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি সব ধরনের অপরাধ বেড়েছে। মব দিয়ে সাধারণ মানুষ হত্যা, ব্যবসা দখল, সাধারণ মানুষ নিরাপত্তাহীন হয়ে গেছে। হেনরি কিসিঞ্জার একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। ইউনূসের শাসনামলে মনে হচ্ছে সেই তলাবিহীন ঝুড়িতে আমরা আবার ফিরে গেছি। যে দেশ একসময় শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছিল, সেই দেশ এখন নিজেই ঋণের জালে আটকা পড়ে গেছে। আর লজ্জার কথা যখন উঠলই, তখন ডক্টর ইউনূসের সেই বিখ্যাত উক্তিটি মনে করিয়ে দিই আপনাদের। বাংলাদেশের মানুষ জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের আসনে বসে নিজ দেশের মানুষকে এভাবে অপমান করার নজির পৃথিবীর ইতিহাসে
আসলে বিরল। তিনি হয়তো ভেবেছেন এতে বিদেশিদের কাছে তার সততার ভাবমূর্তি উজ্জ্বল হবে, এনজিও স্টাইলে ফান্ড পেতে সুবিধা হবে। কিন্তু এই কথার মানে এই একটি কথার সুদূর প্রসারী প্রভাব যে কত ভয়াবহ তা কি তিনি ভেবেছেন? আজ যখন আমাদের মেধাবী ছাত্ররা উচ্চশিক্ষার জন্য বিদেশের দূতাবাসে দাঁড়াবে, কিংবা আমাদের ব্যবসায়ীরা যখন আন্তর্জাতিক বাজারে ডিল করতে যাবে, তখন তাদের দিকে সন্দেহের চোখে তাকাবে মানুষ। কারণ তাদের নেতা নিজেই সার্টিফাই করে গেছেন যে তারা জালিয়াত। এই আত্মঘাতী বয়ান দিয়ে তিনি কেবল বর্তমান প্রজন্মকে নয়, ভবিষ্যৎ প্রজন্মের গায়েও কলঙ্কের কালি মেখে দিয়েছেন। সব মিলিয়ে বিগত 18 মাসে আমরা যা দেখলাম তা কোনো স্বাভাবিক শাসনকাল ছিল না। এটি ছিল রিসেট বাটন চাপার নামে পুরো সিস্টেমকে ধসিয়ে দেওয়ার এক মহড়া। জ্বালানি খাতে এক্সেলারেট এনার্জির সঙ্গে দীর্ঘমেয়াদী এলএনজি কেনার চুক্তি, শ্রম আইন পরিবর্তন করে শিল্প খাতে অস্থিরতা তৈরির সুযোগ, আর একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া, এসব সব এক সূত্রে গাঁথা। সরকার বিদায় নিচ্ছে, কিন্তু রেখে যাচ্ছে ঋণের এক বিশাল পাহাড়, ভঙ্গুর অর্থনীতি আর মেরুদণ্ডহীন এক পররাষ্ট্রনীতি। 53,000 কোটি টাকার বোয়িং ডিল, 15 বছরের জ্বালানি কেনার বাধ্যবাধকতা, আর কৃষি খাতের এই ধ্বংসযজ্ঞ, সব মিলিয়ে যে বোঝা আমাদের ঘাড়ে চাপানো হলো তা টানতে গিয়ে আগামী 50 বছর এই জাতিকে ধুঁকতে হবে। আগে বুঝতে পারি নাই বলে এখন অনেকেই দীর্ঘশ্বাস ফেলেন, কিন্তু দেরি হয়ে গেছে ভাইয়া, দেরি হয়ে গেছে আপু। পাহাড়ের ঢাল বেয়ে যে নামা গাড়ি, ব্রেক ফেল করা গাড়ির মতো বাংলাদেশের অর্থনীতি এখন খাদের দিকে জোরে ছুটছে। ইউনূস সাহেব হয়তো তার নোবেল আর আন্তর্জাতিক খ্যাতি নিয়ে ইতিহাসের পাতায় থাকবেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই 18 মাস চিহ্নিত হয়ে থাকবে এক মহা বিপর্যয়ের কাল পর্ব হিসাবে। আর ইউনূস জোচ্চোর জোচ্চোর জোচ্চোর, জালিয়াত এবং একটা শয়তান হিসাবে, যার নাম্বার 666। এটা হচ্ছে শয়তানের নাম্বার, আপনারা জানেন নিশ্চয়ই। ভালো থাকবেন সবাই।